গল্পকরণে আপনারা শুনছেন ড্যানিয়েল ডেফোর লেখা গল্প রবিনসন ক্রুসো। আজকে দ্বিতীয় পর্ব। ব্রাজিলে খুব বেশি দিন বসে থাকতে হলো না। ক্যাপ্টেনের সুপারিশে তার এক বন্ধুর খামারে কাজ পেয়ে গেলাম। আখের খামার, সেই সাথে আছে আখ থেকে চিনি তৈরির কারখানা। কিছুদিন কাটালাম এখানে। আখ চাষ এবং চিনি বানানোর কলাকৌশল শিখে নিলাম অল্প সময়েই। সঙ্গে সঙ্গে কত দ্রুত বড়লোক হয় খামার মালিকরা, কত আরাম আয়েসে থাকে তারা, সে সম্পর্কেও ধারণা পেলাম। সব দেখে শুনে আপাতত ব্রাজিলেই বসতি করব বলে ঠিক করলাম। লন্ডনে যে টাকা রেখে এসেছিলাম সেগুলো আনানোর চিন্তা ভাবনা করতে রাখলাম। ইতিমধ্যে এখানে কাজ করে যে টাকা জমিয়েছি তা দিয়ে কিছু জমি কিনে ফেললাম। ছোট একটা খামার গড়ে তুললাম কয়েক মাসের ভেতর। পৌর জমিকে চাষা উপযোগী করে তুলতেই চলে গেল 2 বছর। সামান্য কিছু খাদ্য ছাড়া আর কিছুই ফলাতে পারেনি এই 2 বছরে। তৃতীয় বছর তামাক চাষ করলাম কিছু জমিতে। পরের বছর যাতে আখ চাষ করতে পারি সেজন্য প্রাণপাত পরিশ্রম করে বড়সড় 1 খণ্ড জমি তৈরি করে ফেলতে পারলাম। একা একা মাঠে কাজ করতে করতে জান বেরিয়ে যাবার দশা। জুরিকে ছেড়ে দেওয়ার কথা ভেবে প্রায় আজকাল দুঃখ হয়। ওয়েলস নামে আমার এক পড়শি আছে, পর্তুগিজ। লোকটা লিসবনের হলেও তার বাবা মা ছিল ইংরেজ। ও আমার মতো একা একা জমিতে কাজ করে। বেশ ভাব হয়ে গেছে ওর সঙ্গে। আশেপাশের আরও 2-1 খামার মালিকের সঙ্গেও খাতির হয়ে গেছে। নিজের দেশ ছেড়ে 5,000 মাইল দূরে আত্মীয় স্বজনহীন এই বিদেশে মোটামুটি ভালোই আছি আমি। বাপ মা এবং বন্ধুবান্ধবদের জন্য মাঝে মাঝে মন কেমন করলেও মাঠের কাজ, খামার করে বড়লোক হওয়ার স্বপ্ন আর নতুন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ভালোই কেটে যাচ্ছে দিন। ইতিমধ্যে সেই পর্তুগিজ জাহাজের ক্যাপ্টেন অন্য এক ইংরেজ বণিকের সহায়তায় ইংল্যান্ডে রেখে আসা আমার 200 পাউন্ডের অর্ধেক, অর্থাৎ 100 পাউন্ড খরচ করে খামারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, বাসনকোসন এবং আসবাবপত্র এনে দিয়েছেন। 6 বছরের চুক্তিতে আমার সঙ্গে কাজ করার জন্য একটা চাকরও দিয়েছেন। প্লান্টেশন থেকে টাকা আয় করে বড়লোক হওয়ার স্বপ্নটা যদি এখনো স্বপ্নই রয়ে গেছে, তবু আশা ছাড়িনি আমি। সবে তো 3টি বছর গেছে মাত্র। এই 3 বছর একা একাই কাজ করেছি। এবার সাহায্য করার মতো একজন লোক তো পাওয়া গেছে। কয়েকদিন পর এক বুদ্ধি খেলল আমার মাথায়। নতুন আনা যন্ত্রপাতি, বাসনকোসন, এমনকি কাপড় চোপড়গুলো খাস ইংল্যান্ডের তৈরি। এখানকার প্রতিষ্ঠিত খামার মালিকদের কাছে খুবই চাহিদা ওসব জিনিসের। একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো রেখে বাকিগুলো 4 গুণ দামে বিক্রি করে দিলাম। বেশ কিছু নগদ টাকা এলো হাতে। এই টাকা দিয়ে একটা নিগ্রো দাস কিনলাম এবং আরেকজন শ্বেতাঙ্গ চাকর রাখলাম। এবার কোমর বেঁধে লাগলাম চাষবাসের কাজে। প্রথম বছরেই অভাবনীয় সাফল্যের মুখ দেখলাম। আমার নিজের জমি থেকে পেলাম প্রায় 50 গাঁট তামাক। প্রত্যেকটা গাঁটের ওজন 5 হন্দের উপর। তামাকও একেবারে প্রথম শ্রেণীর, সুতরাং দামটাও পেলাম প্রথম শ্রেণীর। ব্রাজিলে আসার পর 4 বছর কেটে গেছে। নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে আমার খামার। আর আমি নিজে একমাত্র ভাষা শেখা ছাড়া আর সব দিক থেকে পুরোপুরি ব্রাজিলিয়ান হয়ে গেছি। আগেই বলেছি, স্থানীয় অনেক খামার মালিকের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। প্রায় আমি ওদের কাছে আমার গিনি উপকূল ভ্রমণের গল্প করি। গল্প করতে করতে একদিন বলেই ফেললাম, ছুরি, কাঁচি, কাঁচের চুড়ি, বাচ্চাদের খেলনা, এসব তুচ্ছ জিনিসের বিনিময়ে সেখান থেকে শুধু সোনার গুঁড়ো, হাতির দাঁত এগুলোই নয়, প্রয়োজনে খুব সহজেই কাজ করানোর জন্য নিগ্রোদের ধরে আনা যায়। মন দিয়ে কথাগুলো শুনল ওরা। নিগ্রোদের ধরে আনার ব্যাপারে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কিছু জেনে নিল। আমিও যতটুকু জানার ছিল বললাম। পরদিন সকালে 3 খামার মালিক এসে হাজির। এ কথা সে কথার পর বলল, আফ্রিকা একটা জাহাজ পাঠানোর কথা ভাবছে তারা।
নিগ্রোদের ধরে এনে সবাই মিলে ভাগ করে নিতে চায়, কারণ কাজের লোকের অভাবে কেউই ঠিকমতো খামার চালাতে পারছে না। আর এখানে এক একটা নিগ্রো দাসের যা দাম, অত দাম দিয়ে দাস কেনার কথা কেউ কল্পনাও করতে পারে না। তাছাড়া প্রকাশ্যে দাস কেনা বেচার ব্যাপারে স্পেন এবং পর্তুগিজের রাজাদের অনুমতি দরকার। সুতরাং আমাদের প্রস্তাব হলো, তুমি একটা জাহাজ সংগ্রহ করে কিছু জিনিসপত্র নিয়ে আফ্রিকার দিকে রওনা হয়ে যাও। সব খরচ খরচা আমাদের। কষ্ট যেহেতু তুমি করবে, অতএব নিগ্রোদের ভাগ তুমি সবার সমান পাবে। যুক্তিসঙ্গত প্রস্তাব, অবশ্য যাদের কিছু নেই তাদের জন্য। এই মুহূর্তে আমার যা আছে তা যদি ঠিকমতো কাজে লাগাই এবং ইংল্যান্ডে রেখে আসা বাকি 100 পাউন্ড বা সেই দামের জিনিসপত্র আনিয়ে নেই, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবো আমার সম্পদের পরিমাণ। কিন্তু আমি আমার সবচেয়ে বড় শত্রু। অন্তত আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলাম ওদের প্রস্তাবে। শুধু বললাম, আমার খামারটা দেখাশোনা করার প্রতিশ্রুতি যদি দাও, তাহলে তোমরা যেতে বললে রাজি হতে পারি। রাজি হলো ওরা। সেই পর্তুগিজ ক্যাপ্টেনকে জিম্মাদার করে একটা উইল করলাম। উইলে এরকম ব্যবস্থা রাখলাম যে আমি যদি ফিরে আসতে না পারি, তাহলে আমার সম্পত্তির অর্ধেক পাবেন ক্যাপ্টেন, বাকি অর্ধেক পাঠিয়ে দেওয়া হবে ইংল্যান্ডে। কয়েক মাস কেটে গেল যাত্রার আয়োজন করতে। আমার অনুপস্থিতিতে খামারটা যাতে ঠিকমতো তদারকি হয়, সেই ব্যবস্থাও করে ফেললাম এ সময়ের মধ্যেই। ছাড়বার জন্য তৈরি হয়ে বন্দরে অপেক্ষা করছে জাহাজ। প্রয়োজনীয় সব কিছু বোধহয় শেষ দেয়া হলো। এখন শুধু পাল তুলে দিলেই হলো। নিয়তির অমুখ বিধান, বাবা মাকে ছেড়ে আসার 8 বছর পর একই দিনে আরও এক অশুভ মুহূর্তে 1659 সালের 1 সেপ্টেম্বর আবার জাহাজে চাপলাম আমি। 120 টনি জাহাজ, 6টা কামান এবং 14 জন নাবিক রয়েছে ওতে। এছাড়া রয়েছে ক্যাপ্টেন আর তার ছেলে এবং আমি। বড়সড় এবং ভারী কোনো মাল নেই জাহাজে। নিগ্রোদের সঙ্গে ব্যবসা করার জন্য কাচের চুড়ি, মালা, ঝিনুক, ছোট ছোট আয়না, ছুরি, কাঁচি, ছোট কুঠার, এই ধরনের তুচ্ছ সব জিনিস সঙ্গে নিয়েছি আমরা। আমি জাহাজে ওঠার কিছুক্ষণের ভেতরেই নোঙ্গর উঠিয়ে পাল তুলে দিল মাঝি মাল্লারা। চমৎকার আবহাওয়া, তরতরিয়ে চলল জাহাজ। ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে দৃষ্টি মেলে দিলাম পূব দিকে। আফ্রিকার উপকূলে পৌঁছতে হলে এই পূব দিকেই যেতে হবে। ব্রাজিলের উপকূল ধরে চলেছি আমরা। চমৎকার আবহাওয়া, শুধু একটি বেশি গরম, এই যা। সেন্ট আগাস্টিনো অন্তরীপে এসে উপকূল থেকে দূরে সরে গভীর সমুদ্রের দিকে এগোতে লাগলো জাহাজ। উত্তর উত্তর পূর্ব দিকে জাহাজ চালাচ্ছেন ক্যাপ্টেন। এই দিকে যেতে থাকলে ফার্নান্দো দা নোরনহা দ্বীপের পূব পাশ ঘেঁষে এগিয়ে যাব আমরা। 12 দিন চলার পর 7 ডিগ্রি 22 মিনিট উত্তর অক্ষাংশে পৌঁছালো জাহাজ। এমন সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কোনোরকম জানান না দিয়ে উঠল ঝড়, প্রচণ্ড ঝড়। দক্ষিণ পূর্ব দিক থেকে শুরু হয়ে প্রথমে উত্তর পশ্চিম দিকে, তারপর উত্তর পূর্ব দিকে বয়ে যেতে লাগল। ঝড়ের দাপটে অসহায়ভাবে ভেসে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারলাম না আমরা। নিজেদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। ঝড় তার ইচ্ছে মতো যেখানে নিয়ে ফেলে সেখানেই যেতে হবে আমাদের। একদিন গেল, দুদিন গেল, সমানে বয়ে চলেছে ঝড়। কমার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই মনে হয় এই বুঝি সাগর ঘিরে ফেলল আমাদের, এমন ভয়ানক ফুঁসেছে সমুদ্র। 12 দিনের দিন একটু কমল বাতাস, সমুদ্রের ফুসফুসানিও কমল একটু। কোথায় আছে তা জানার জন্য সাধ্যমতো হিসেব নিকেশ করলেন ক্যাপ্টেন। দেখা গেল 11 ডিগ্রি উত্তর অক্ষাংশে আছে আমাদের জাহাজ। কিন্তু দাগে মাংস দেখেই ভিমরি খাওয়ার দশা হল। সেন্ট আগাস্টিনো অন্তরীপ থেকে 22 ডিগ্রি সরে এসেছি আমরা। ক্যাপ্টেন জানালেন, ব্রাজিলের উত্তর অংশে আমাজন নদীর মোহনা থেকে বেশ দূরে গায়না উপকূলের কাছাকাছি এসে পৌঁছেছি আমরা।
একটানা 12 দিন ঝড়ের দাপট সয়ে গেল, দুর্বল হয়ে পড়েছে জাহাজ। ক্যাপ্টেনের মতে ব্রাজিল উপকূল ফিরে যাওয়ার মঙ্গলজনক হবে এখন। সঙ্গে সঙ্গে আমি নাকচ করে দিলাম প্রস্তাবটা। সন্দেহ নেই, খুবই নড়বড়ে অবস্থায় হয়েছে আমাদের জাহাজের। এই জাহাজ নিয়ে আটলান্টিক পাড়ি দেওয়ার সাহস অতি বড় দুঃসাহসীও পাবে কিনা সন্দেহ। তবু ফিরে যাওয়ার কথা আমি ভাবতে পারলাম না। আমেরিকার উপকূলীয় এলাকার মানচিত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কিন্তু কাছাকাছি এমন কোনো জনবসতিপূর্ণ এলাকার খোঁজ পেলাম না যেখানে জাহাজটাকে মেরামত করে নেওয়া যায়। শেষ পর্যন্ত ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বারবাডোসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জাহাজের মুখ ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন ক্যাপ্টেন। পশ্চিম উত্তর পশ্চিম দিকে চলতে লাগল জাহাজ, কিন্তু আমাদের ভাগ্য অন্যভাবে নির্ধারিত হয়েছিল। 12 ডিগ্রি 18 মিনিট অক্ষাংশে এসে আবারও ঝড়ের কবলে পড়লাম আমরা। এবার ঝড় আমাদের ঠেলে এমন জায়গায় নিয়ে গেল যেটা জঙ্গলিদের রাজত্ব। এখানে যদি জাহাজ ডুবি হয় তো সাগরে ডুবে না মরলেও সাঁতরে তীরে ওঠার পর জঙ্গলিদের খাবার হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কয়েকদিন পার হয়ে গেল, এখনো ভেঙে পড়েনি বা ডুবে যায়নি আমাদের জাহাজ। ঝড়ের দাপটও কমেনি মোটেই, বরং বেড়ে চলেছে। আর কতক্ষণ এই দাপট সহ্য করতে পারবে আমাদের নড়বড়ে জাহাজ কে জানে। এমন অবস্থা যখন আমাদের, তখন একদিন ভোরবেলা এক খালাসি চিৎকার করে উঠল, তীর দেখা যায়, তীর দেখা যায়। লাফ দিয়ে কেবিন থেকে বেরিয়ে এলাম আমরা। ঠিক সেই মুহূর্তে একটা ডুবো বেলে চড়ার সঙ্গে ধাক্কা খেল জাহাজের তলা। থেমে গেল জাহাজ। ফুলে ওঠা সাগর প্রচণ্ড গর্জনে এসে ভেঙে পড়ল আমাদের উপর। মরমর করে উঠল জাহাজের কাঠামো। সমুদ্রের ফেনা আর ছিটকে আসা নোনা জলের হাত থেকে বাঁচার জন্য যে কেবিনে পারলাম ঢুকে পড়লাম। এরকম অবস্থায় যে কখনো পড়েনি তার পক্ষে কল্পনা করাও দুঃসাধ্য আমাদের দুরবস্থার স্বরূপ। কোথায় আছি না আছি বা ঝড়ের ধাক্কায় কোথায় এসে পড়েছি বিন্দুমাত্র ধারণা নেই আমাদের। এরকম চরে ঠেকা অবস্থায় কতক্ষণ অক্ষত থাকবে জাহাজটা তাও বলতে পারি না। এখনো সমানে বয়ে চলছে ঝড়, ফুঁসে চলেছে সমুদ্র। কেবিনে বসে ঈশ্বরের নাম জপছি আর ভাবছি, এই বুঝি টুকরো টুকরো হয়ে গেল জাহাজ। প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কা, কিন্তু ভাগ্য ভালো, ভেঙে পড়ল না জাহাজটা। অবশেষে ঝড় কমল একটু। প্রথমে যে কথাটা আমাদের মনে হলো, প্রাণ বাঁচাতে হবে। নৌকায় করে যদি কোনো রকমে তীর পর্যন্ত পৌঁছানো যায়, বাঁচলেও বাঁচতে পারে প্রাণ। জাহাজের পেছন থেকে একটা ছোট নৌকা ছিল, কিন্তু জাহাজটা যখন চরের সঙ্গে ধাক্কা খায় তখন হালের সঙ্গে বাড়ি খেয়ে ভেঙে গেছে ওটা। আরেকটা নৌকা আছে, কিন্তু সেটাকে জাহাজের ধার পর্যন্ত নিয়ে গেলে জলে ভাসানোই সমস্যা। তবু চেষ্টা করে দেখতে হবে, আসলে এছাড়া উপায়ও নেই। খোলের বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যে, যে কোনো মুহূর্তে বিধ্বস্ত হয়ে যাবে পুরো জাহাজ। মেটের নেতৃত্বে নাবিকরা অতি কষ্টে টেনে টুনে জাহাজের এক পাশে নিয়ে গেল নৌকাটা। হাড় পানি করা পরিশ্রম করে অক্ষত অবস্থায় জলে ভাসানো হলো সেটাকে। একই রকম কষ্ট করে একে একে নৌকায় চড়ে বসলাম আমরা। এবার আমাদের অবস্থা সত্যি শোচনীয় হয়ে দাঁড়ালো। ঝড় একটু কমেছে ঠিকই, কিন্তু তা এমন কিছু নয় যাতে স্বস্তি বোধ করা যায়। এখনো সমুদ্র এমন চণ্ডমূর্তি ধরে আছে যে এর মধ্যে আমাদের এই ছোট্ট নৌকার পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব। এখন হোক, একটু পরেই হোক, ডুবতে আমাদের হবেই। সবাই মিলে প্রাণপণে তীরের দিকে দাঁড় টানছি ঠিকই, তবে এই মুহূর্তে আমাদের মনের অবস্থা ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার সময় ফাঁসির আসামিদের মনের অবস্থা যেরকম হয় অনেকটা তেমন। কারণ ভালো করেই জানি, এই ঝড়ের ভেতর তীরের কাছাকাছি পৌঁছাতে পারলেও নৌকা কুলে ভেড়াতে পারব না আমরা। পাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ছোট্ট নৌকাটা।
দাঁত টেনে টেনে তীরের দিকে প্রায় 1.5 লিগের মতো এগিয়ে এসেছি। এমন সময় ঘটল ঘটনাটা, পেছন দিক থেকে পাহাড়ের মতো উঁচু একটা ঢেউ এসে পড়ল নৌকার উপর। অমন আচমকা প্রচণ্ড রোষের সঙ্গে ঢেউটা আছড়ে পড়ল যে সঙ্গে সঙ্গে উল্টে গেল নৌকা। মুহূর্তের মধ্যে নৌকা থেকে এবং একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম সবাই। ঈশ্বরের নাম মুখে আনারও সমর পেলাম না, গিলে ফেলল সমুদ্র। খুব ভালো সাঁতার জানি আমি, কিন্তু প্রবল ঢেউয়ের কাছে পাত্তা পেলাম না মোটেই। পানির তলে হাবুডুবু খেতে লাগলাম। বাতাসের অভাবে দম বন্ধ হয়ে আসতে চাইছে। প্রাণপণে পানির উপরে মাথা তুলতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে হচ্ছে অনন্তকাল ধরে হাত পা ছুঁড়ে চলেছি। আরেকটা ঢেউ বাঁচালো আমাকে, তার মাথায় তুলে নিয়ে তীরের দিকে এগোলো। ঢেউটা নিঃশেষ হয়ে ফিরে গেল তখন প্রায় ডাঙ্গায় পৌঁছে গেছি। কিন্তু এর ভেতরেই আধমরা অবস্থায় হয়েছে আমার। নোনা পানি খেয়ে ঢোল হয়ে গেছে পেট। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালাম। আটকে উঠলাম সঙ্গে সঙ্গে। সার বেঁধে একের পর এক ছুটে আসছে পাহাড়ের মতো উঁচু উঁচু সব ঢেউ। ভেসে যাওয়ার ভয়ে ডাঙ্গার দিকে ছুটতে শুরু করলাম আমি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম নিয়তিকে এড়ানো আমার সাধ্যের বাইরে। আবার একটা ঢেউ এসে 20-30 ফুট পানির নিচে কবর দিয়ে ফেলল আমাকে। অনুভব করলাম প্রচণ্ড কোনো শক্তি অস্বাভাবিক দ্রুততায় আমাকে তীরের দিকে টেনে নিয়ে চলেছে। দম বন্ধ করে সাঁতরাতে লাগলাম। যতটুকু এগিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। বাতাসের অভাবে যখন ফুসফুসে ফেটে যাওয়ার দশা, তখন অনুভব করলাম উপর দিকে উঠছে আমি। একটু পরেই পরম স্বস্তির সঙ্গে অনুভব করলাম আমার হাত এবং মাথা ভেসে উঠেছে পানির উপর। প্রাণ ভরে শ্বাস টানলাম। নতুন করে জীবন পেলাম যেন। সাহসও ফিরে এলো মনে, কিন্তু মাত্র 2 সেকেন্ডের জন্য। তারপরে আবার একটা ঢেউ চাপা দিল আমাকে। বেশ কিছুক্ষণ থাকলাম পানির নিচে। হাত পা ছুঁড়ে ভেসে উঠলাম এক সময়। ঢেউটা একটু ছোট হতেই পায়ের নিচের মাটি অনুভব করলাম। দম নেয়ার জন্য দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। গায়ে যেটুকু শক্তি অবশিষ্ট ছিল সবটুকু এক জায়গায় করে দৌড়াতে শুরু করলাম তীরের দিকে। কিন্তু বাঁচতে পারলাম না সাগরের রুদ্র রোষ থেকে। বারবার ঢেউ এসে ডুবিয়ে দিতে লাগলো আমাকে। তবে ভাগ্য ভালো, আরও 2 বার ঢেউ খানিকটা করে এগিয়ে দিল আমাকে। শেষ ঢেউটা আরেকটু হলে মেরেই ছিল আমাকে। প্রবল বেগে টেনে নিয়ে গিয়ে একটা পাথরের উপর আছড়ে ফেলেছে। প্রবলভাবে ঢুকে গেল মাথাটা। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালাম আমি। একটু পরেই অবশ্য জ্ঞান ফিরল। সাগরের দিকে তাকিয়ে দেখলাম আবার ঢেউ আসছে। তাড়াতাড়ি একটা বড় পাথরের টুকরো আঁকড়ে ধরে দম বন্ধ করে রইলাম। ঢেউটা ফিরে যাবার সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করলাম আবার। পরের ঢেউটা এসে পড়ার আগেই আমি তীরের দিকে অনেকটা পথ এগিয়ে যেতে পারলাম। এখন যদি ঢেউ আসেও আমাকে ডুবিয়ে দিতে বা ভাসিয়ে নিতে পারবে না। পরের ঢেউটা সত্যি ডুবাতে পারল না আমাকে। ঢেউটা চলে যেতেই আরও এক দৌড়ে মূল ভূখণ্ডে পৌঁছে গেলাম। পানির হাতের বাইরে পরম নির্ভরতার সাথে বসে পড়লাম ডাঙ্গার ঘাসের উপর। ঈশ্বরের কৃপায় প্রাণে বেঁচে গেছি। নিরাপদে ডাঙ্গায় পৌঁছেছি। নিজের জন্য খোঁড়া কবরের কাছ থেকে ফিরে এলে মনের অবস্থা যেমন হয়, এই মুহূর্তে আমার মনের অবস্থা ঠিক সেরকম। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুধু এতটুকু বলতে পারি, নিশ্চিত মৃত্যুর দরজা থেকে ফিরে এসে অপার্থিব এক আনন্দে আপ্লুত হয়ে উঠেছে আমার হৃদয়। একটু বিশ্রাম নিয়ে উঠে দাঁড়ালাম। সমুদ্র তীরে এদিক ওদিক ঘুরে বেড়ালাম কিছুক্ষণ। তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আমার সাথীদের কেউ বেঁচে আছে কিনা, কিন্তু কারোরই দেখা পেলাম না। পরেও আর কখনো ওদের দেখা পাইনি। 3টে হ্যাট, একটা টুপি, 2টো জুতো ছাড়া আর ওদের কোনো চিহ্ন চোখে পড়েনি। সমুদ্রের দিকে চোখ ফিরিয়ে চড়ায় ঠেকে যাওয়া জাহাজটা দেখতে চেষ্টা করলাম। ঢেউগুলো এত বড় আর জাহাজটা এত দূরে যে প্রায় কিছুই দেখতে পেলাম না। খোদা,
অত দূর কি করে এলাম এ পর্যন্ত? কেমন জায়গায় এসে পড়েছি বোঝার জন্য চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। সেই সাথে ভাবছি এবার কি করা যায়, কিন্তু আশা করার মতো কিছু নজরে পড়ল না। অনাহারে অথবা বন্যজন্তুর খাদ্য হয়ে মরা ছাড়া কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। সঙ্গে কোনো অস্ত্র নেই যা দিয়ে আত্মরক্ষা করতে পারি, বা ছোটখাটো কোনো প্রাণী শিকার করে খাবারের অভাব মেটাতে পারি। পকেট হাতড়ে দেখলাম একটা চাকু, একটা পাইপ আর একটা বাক্সে অল্প কিছু তামাক ছাড়া আর কিছু নেই কাছে। হতাশায় ছেয়ে যেতে চাইছে মনটা। পাগলের মতো কিছুক্ষণ ছুটে বেড়ালাম এদিক সেদিক। সামনে রাত, জায়গাটা যদি হিংস্র জীব জানোয়ারের রাজত্ব হয় তাহলে কি হবে কল্পনা করে শিউরে উঠলাম। হিংস্র পশুরা রাতেই বেরোয় শিকার করতে। এ অবস্থায় প্রথম যে চিন্তাটা এলো আমার মনে তা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বড়সড় একটা গাছে উঠে আশ্রয় নিতে হবে। ফার গাছের মতো ঝোপঝাপ এবং কাঁটাওয়ালা হওয়া দরকার গাছটা। অল্প কিছুক্ষণের ভেতর পছন্দসই একটা গাছ পেয়ে গেলাম। বেশি খোঁজাখুঁজি করতে হলো না, কিন্তু গাছে ওঠার আগে পানি খাওয়া দরকার। পিপাসায় কণ্ঠতালু পর্যন্ত শুকিয়ে গেছে। খাওয়ার মতো পানি পাওয়ার আশায় প্রায় 1 ফার্লং এলাকা চষে বেড়ালাম। শেষে পেলাম পানি। প্রাণ ভরে পানি খেয়ে ফিরে এলাম গাছটার কাছে। গাছে উঠে বসার জন্য এমন একটা ডাল বেছে নিলাম যে রাতে ঘুমিয়ে গেলেও পড়ে যাব না সেটা থেকে। প্রয়োজনে আত্মরক্ষা করার জন্য ছোট্ট একটা ডাল কেটে ছুরি বানিয়ে নিলাম। প্রচণ্ড ক্লান্তিতে অবসন্ন হয়ে আছে শরীর। বাতাসের শোষু শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম একটু পরেই। ঘুম যখন ভাঙল তখন পুরো দিন হয়ে গেছে। আবহাওয়া পরিষ্কার, ঝড়ের চিহ্নমাত্র নেই কোথাও। সবচেয়ে আশ্চর্য হলাম আমাদের জাহাজটা দেখে। রাতে ঝড়ের ধাক্কায় তীরের অনেক কাছে এসে পড়েছে। তীর থেকে ওটার দূরত্ব এখন মাইল খানিকের বেশি না। এত ঝড় ঝঞ্ঝাতেও জাহাজটার কিছু হয়নি যেন। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। জাহাজটা যাওয়ার জন্য মনে মনে একটা তাগিদ অনুভব করলাম। অন্ততপক্ষে একান্ত প্রয়োজনীয় কিছু জিনিস রক্ষা করার জন্য হলেও ওখানে আমার যাওয়া দরকার। গাছ থেকে নেমে চারপাশটা আরেকবার দেখলাম ভালো করে। প্রথম যে জিনিসটা নজরে পড়ল, ডান দিকে মাইল 2-1 দূরে সৈকতের উপর একটা নৌকা। দ্রুত হাঁটতে শুরু করলাম সেদিকে। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম প্রায় 1/2 মাইল চওড়া একটা খাড়ি দুটুকরো করে ফেলেছে সৈকতটাকে। এই খাড়ি পার হলে তবে পৌঁছানো যাবে নৌকাটার কাছে। আপাতত দরকার নেই ওখানে গিয়ে। এই মুহূর্তে নৌকাটার চেয়ে জাহাজটার কাছে যাওয়া জরুরি। ফিরে এলাম আগের জায়গায়। দুপুরের একটু পরে একেবারে শান্ত হয়ে গেল সমুদ্র। ভাটার টানে পানি এত দূরে সরে গেছে যে হেঁটে অনায়াসে জাহাজের সিকি মাইলের ভেতরে চলে যাওয়া যাবে। রওনা হলাম আমি। হেঁটে পৌঁছালাম পানির ধার পর্যন্ত। তারপর কাপড় চোপড় খুলে রেখে পানিতে নেমে সাঁতরাতে লাগলাম জাহাজের দিকে। বেশিক্ষণ লাগলো না কাছে পৌঁছাতে, কিন্তু কিভাবে উঠব উঠতে? ডেকটা অনেক উঁচু, আর জাহাজের বাইরের দিকে নাগালের মধ্যে এমন কিছু নেই যা ধরে উপরে উঠতে পারি। সাঁতরে 2 বার চক্কর দিলাম জাহাজটাকে। দ্বিতীয় চক্করের সময় খেয়াল করলাম সামনের নোঙ্গরের জায়গা থেকে সরু একটা রশি ঝুলে আছে। রশিটা ধরে হাঁচড়ে পাছড়ে উঠে পড়লাম জাহাজের ফোকলসে। দেখলাম বেশ পানি জমেছে খোলে। জাহাজের পেছনটা চড়াই ঠেকেছে, ফলে সামনের দিকে নুয়ে পড়েছে পানির ভারে। ক্যাপ্টেন আর খালাসিদের থাকার জায়গাগুলো পানি পৌঁছতে পারেনি। আরও দেখলাম জাহাজের প্রায় সব জিনিস অক্ষত এবং প্রায় শুকনো রয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আর দেরি না করে ভাড়ার ঘরে ঢুকলাম। প্রচুর বিস্কিট রয়েছে সেখানে। গ্রোগ্রাসে বিস্কিট খেয়ে পেট ভরলাম। কাজে লেগে গেলাম। তারপর একটু পরে বুঝতে পারলাম জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটা নৌকা দরকার আমার। কিন্তু কোথায় পাবো নৌকা? জাহাজের একমাত্র অক্ষত নৌকাটা নিয়েই তো কাল সাগরে ভেসেছিলাম। যা নেই তা পাওয়ার আশায় চুপচাপ বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। একটা ভেলা তৈরি করব ঠিক করলাম।
প্রচুর দড়ি আছে জাহাজে, 2-3টে বড় বড় ঘুড়ি এবং একটা অতিরিক্ত মাস্তুলও আছে। প্রচণ্ড পরিশ্রম করে এক জায়গায় জড়ো করলাম গুরুগুলো। প্রত্যেকটা আলাদা আলাদা করে বাঁধলাম ভালো করে, যাতে পানিতে ফেললে ভেসে না যায়। তারপর সবগুলো একটা একটা করে নামিয়ে নিলাম পানিতে। আমিও নেমে পড়লাম। 4টে গুড়ি পাশাপাশি রেখে বেঁধে ফেললাম প্রান্তগুলো। ছোট ছোট 2টো তক্তা বেঁধে দিলাম। আড়াআড়িভাবে তৈরি হয়ে গেল ভেলা। উঠলাম ভেলার উপর। মোটামুটি ওজন নেয়ার মতো হয়েছে বলে মনে হচ্ছে, তবে বেশি জিনিস নিলে কি হয় বলা যায় না। ভেলাটা জাহাজের পাশে বেঁধে আবার ডেকে উঠলাম। জাহাজের যন্ত্রপাতি রাখার ঘরে গিয়ে করাত নিয়ে এলাম। মাস্তুলটাকে 3 ভাগ করে ওগুলো নামালাম পানিতে। তারপর জুড়ে দিলাম ভেলার সাথে। এবার ওটার চড়ে বুঝতে পারলাম যথেষ্ট ওজন নিতে পারবে। মাল বোঝাই দেওয়ার পালা এবার। প্রথমে 3টে জাহাজি সিন্দুক টানা হ্যাচড়া করে নিয়ে এলাম ডেকে। সেগুলো খালি করে একটা একটা করে নামিয়ে দিলাম ভেলার উপর। প্রথম সিন্দুকটা ভরলাম খাবার দিয়ে, যেমন রুটি, চাল, 3টে ওলন্দাজ পনির, 5 তাল ছাগলের শুকনো মাংস আর সামান্য কিছু শস্যদানা। মুরগির খাবার হিসেবে আনা হয়েছিল দানাগুলো। এখন অবশ্য সামান্যই অবশিষ্ট আছে। ইঁদুরে খেয়ে নষ্ট করে ফেলেছে বেশিরভাগ। মুরগিগুলো মারা গেছে ঝড়ে। ক্যাপ্টেনের কেবিনে পেলাম গ্যালন 6 মদ আর কিছু কর্ডিয়াল ওয়াটার। অনেক খোঁজাখুঁজির পর ছুতুর মিশ্রির বাক্সটা খুঁজে পেলাম। এক জাহাজ বোঝায় সোনার চেয়ে এই জিনিসটার দাম অনেক বেশি আমার কাছে। ভেলার উপর নামালাম সব। জোয়ার আসতে শুরু করেছে। খুব ধীরে হলেও বাড়ছে পানি। তীরের দিকে তাকিয়ে দেখলাম ভেসে যাচ্ছে আমার খুলে রেখে আসা কোট, শার্ট, ওয়েস্টকোট। এবার তাহলে কিছু কাপড় চোপড় খুঁজতে হয়। প্রয়োজনের চেয়ে অনেক বেশিই পেলাম, কিন্তু আপাতত যা দরকার তার চেয়ে বেশি নিলাম না। ভেলার উপর নামিয়ে রাখলাম ওগুলো। কিছু অস্ত্রের খোঁজ করলাম এবার। 2টো বন্দুক আর 2টো পিস্তল পেলাম বড় কেবিনে। কয়েকটা বারুদের চুঙ্গা, ছোট এক ব্যাগ গুলি এবং মোর্চে ধরা 2টো পুরনো তলোয়ারও পাওয়া গেল। যত্নের সাথে ভেলার উপর নামিয়ে রাখলাম সব। 3 পিপে বারুদ আছে জাহাজে। অনেক খোঁজাখুঁজির পর পেলাম সেগুলো। 2টো পিপে শুকনোই আছে, তৃতীয়টায় পানি ঢুকেছে। শুকনো পিপে 2টো নামালাম ভেলায়। এবার ফিরতে হবে, কিন্তু পাল নেই, দান নেই, হাল নেই। কিভাবে ভেলাটা তীর পর্যন্ত নিয়ে যাব? 3টে ব্যাপার দেখে একটু স্বস্তি পেলাম। প্রথমত, শান্ত সমুদ্র। দ্বিতীয়ত, জোয়ার আসছে বলে তীরের দিকে যাচ্ছে স্রোত। তৃতীয়ত, সামান্য যেটুকু বাতাস বইছে তাও তীরের দিকেই। যাই হোক, আর একটু খোঁজাখুঁজি করতেই 2-3টে ভাঙ্গা দাঁড়, 2টো করাত, একটা কুড়াল এবং একটা হাতুড়ি পেয়ে গেলাম। ছুতুর মিশ্রির বাক্সে যেসব যন্ত্রপাতি আছে সেগুলোর অতিরিক্ত এই যন্ত্রগুলো নিলাম সঙ্গে। তারপর ভাসিয়ে দিলাম ভেলা। অনুকূল বাতাস আর স্রোতের টানে তীরের দিকে এগিয়ে যেতে লাগলো ভেলা। কিছু দূর ভালোই চলল, তবে প্রথম যেখানে তীরে উঠেছিলাম সেখান থেকে একটু দূরে চলে এলো ভেলাটা। অনুমান করলাম নদী বা খাড়ি জাতীয় কিছু একটা আছে তীরের দিকটায়। জোয়ারের পানি বেগে তার ভেতর ঢুকছে বলেই ভেলাটা স্রোতের টানে চলে এসেছে এপাশে। ঠিক তাই। আর একটু এগোতেই পাড়ের এক জায়গায় একটা খোলা মুখ দেখতে পেলাম। ছোট্ট একটা নদীর মোহনায় এসে পড়েছি। প্রবল স্রোত তৈরি করে জোয়ারের পানি ঢুকছে সেই নদীতে। ভাঙা দাঁড় দিয়ে প্রাণপণ চেষ্টা করতে লাগলাম স্রোতের মাঝামাঝি থাকার, কিন্তু পারা গেল না। জোয়ারের তোরে ভীষণভাবে ছুটে যেতে লাগলো ভেলা। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। হঠাৎ করেই চরের সঙ্গে ধাক্কা খেল ভেলাটা। ঝাঁকুনিতে আর একটু হলেই জিনিসপত্র সব পড়ে যাচ্ছিল পানিতে। এক পাশে সরে গেল সিন্দুকগুলো, কাত হয়ে গেল ভেলা। দাঁড় ফেলে লাফ দিয়ে উঠে ধরলাম ওগুলো। 2টো হাতে 3টি সিন্দুক ধরে থাকা সোজা কথা নয়। প্রাণ বেরিয়ে যাওয়ার দশা হলো আমার। গায়ের সমস্ত শক্তি দিয়ে ভেলার মাঝামাঝি রাখার চেষ্টা করলাম সিন্দুকটা। প্রচণ্ড পরিশ্রমের পর আবার ভেলার মাঝামাঝি নিয়ে আসতে পারলাম সিন্দুকগুলো।
এখন আর কাত হয়ে থাকছে না ভেলা। দাঁড় তুলে নিলাম আবার। ভাগ্য ভালো, এখনো নদীর ভেতর ঢুকে পড়েনি ভেলাটা। তবে খুব একটা বাকিও নেই। এখনই যদি তীরে পৌঁছাতে না পারি তাহলে ঢুকে পড়া ঠেকাতে পারবো না। নদীর ভেতর স্রোত অনেক বেশি, ভেলা নিয়ন্ত্রণ রাখা যাবে না। এবারও ভাগ্যের সহায়তা পেলাম। খাড়ির ডান তীরে ছোট্ট একটা উপসাগরের মতো রয়েছে। খুব একটা স্রোত নেই ওখানে। প্রচণ্ড পরিশ্রমের পর ভেলাটাকে নিয়ে যেতে পারলাম সে জায়গায়। দান নামিয়ে দিতেই মাটির নাগাল পেলাম। এখানে পার এমন খারাপভাবে উঠেছে যে ভেলা তীরে ভেড়াতে পারলেও জিনিসপত্র নামাতে পারবো বলে মনে হলো না। দুটো ভাঙ্গা দাঁড় শক্ত করে ঘেঁটে দিলাম মাটির সঙ্গে। থেমে গেল ভেলা। অপেক্ষা করতে লাগলাম। ভাটার সময় নেমে গেল পানি। মালপত্র সমেত ভেলাটাকে রেখে গেল সমুদ্রের উপর। এবার ঘুরে ফিরে দেখতে হবে জায়গাটা কোথায় আছি। এটা কি মহাদেশের অংশ নাকি দ্বীপ? এখানে লোকবসতি আছে না নেই কিছুই জানি না। এখন যেখানে আছি সেখান থেকে মাইলখানেক দূরে বেশ উঁচু একটা পাহাড় খাড়া উপর দিকে উঠে গেছে। একটা বন্দুক, একটা পিস্তল আর একচুঙ্গা বারুদ নিয়ে রওনা হলাম পাহাড়টার দিকে। অনেকটা সময় ব্যয় করতে হলো চূড়ায় উঠতে। পরিশ্রমও হলো খুব। তবে চারদিকে তাকাতেই আমার অবস্থা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়ে গেলাম। ছোট্ট একটা দ্বীপে এসে উঠেছি আমি। চারদিকে সমুদ্র, দূরে কয়েকটা ছোট ছোট মাথা উঁচু বের করে ডুবো জাহাজ, আর পশ্চিম দিকে দুটো দ্বীপ ছাড়া আর কিছুই নজরে পড়ল না। দ্বীপটা জনশূন্য বলেই মনে হলো। প্রচুর নাম না জানা পাখি ছাড়া অন্য কোনো প্রাণী চোখে পড়ল না। তবে মনে হচ্ছে বন্য পশু ছাড়া আর কিছু নেই এখানে। এই আবিষ্কারে মোটামুটি সন্তুষ্ট হয়ে ভেলার কাছে ফিরে এলাম। তীরে এনে রাখতে লাগলাম মালপত্র। দিনের বাকি সময়টুকু ব্যয় হয়ে গেল এই কাজে। রাতে কি করব ভাবতে লাগলাম। মাটিতে থাকতে ভয় হচ্ছে। কি জানি কোনো হিংস্র জন্তু এসে যদি হামলা চালায়। আর কোনো উপায় না দেখে শেষে জাহাজ থেকে আনা সিন্দুক, তক্তা এসব চারপাশে সাজিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো তৈরি করলাম রাত কাটানোর জন্য। খাওয়ার মতো কিছু এখানে পাবো কিনা জানি না। এখনো পর্যন্ত দু একটা খরগোশ জাতীয় ছোট প্রাণী ছাড়া আর কোনো জন্তু আমার চোখে পড়েনি। জাহাজ থেকে তো প্রয়োজনীয় আরও অনেক কিছু সংগ্রহ করতে পারি, পাল, মাস্তুল, দড়িদড়া এবং আরও অনেক কিছু। হঠাৎ করে চিন্তাটা এলো আমার মাথায়। সিদ্ধান্ত নিয়ে ফেললাম ভাঙ্গা জাহাজটাতে আবার অভিযান চালাবো। ভালো করেই জানি এরপর প্রথম যে ঝড় আসবে তাতেই টুকরো টুকরো হয়ে যাবে জাহাজটা। সুতরাং তার আগে যত বেশি সম্ভব জিনিস ছড়িয়ে ফেলতে হবে এ জাহাজ থেকে। পরদিন ভাটার সময় পানি নেমে যাবার পর আবার রওনা হলাম। সাঁতরে গেলাম এবারও। আগের মতোই দড়ি বেয়ে উঠলাম জাহাজে। নতুন আরেকটা ভেলা তৈরি করলাম। এবারেরটা আর আগেরটার মতো ভারী করলাম না। মালপত্র তুলনামূলকভাবে কম বোঝাই দিলাম। প্রথমে সংগ্রহ করলাম ছুতুর মিস্ত্রির জিনিসপত্র, প্রায় 3 থলে ভর্তি পেরেক এবং তার কাঁটা, একটা বড়সড় ওজন তোলার যন্ত্র, স্ক্রুজ্যাক, ডজনখানেক ছোট কুড়াল ইত্যাদি। সবচেয়ে দরকারি যে জিনিসটা পেলাম তা হল সান্দেয়ার পাথর একটা। এগুলো সব যত্ন করে ভেলায় নামালাম। এরপর সংগ্রহ করলাম গোলান্দাজদের প্রয়োজনীয় কিছু জিনিস, যেমন 3টে লোহার শাবল, 2 পিপে বন্দুকের গুলি, 7টা বড় আর একটা ছোট বন্দুক, আর কিছুটা বারুদও পেয়ে গেলাম। এসব জিনিস ছাড়াও পুরুষদের ব্যবহার করার মতো যতগুলো কাপড় পেলাম সব নিলাম। একটা জাহাজি দোলনা, হ্যামক, ছোট একটা অতিরিক্ত পাল আর কিছু বিছানাপত্র সংগ্রহ করলাম। ওগুলো ভেলায় বোঝাই দিয়ে নিরাপদে ফিরে এলাম তীরে। তীর ছেড়ে যতক্ষণ জাহাজে ছিলাম সারাক্ষণ খুঁতখুত করছে মন। মনে হয়েছে হয়তো তীরে গিয়ে দেখব রেখে আসা জিনিসগুলো কেউ নিয়ে গেছে, খাবারগুলো কেউ খেয়ে গেছে। কিন্তু ফিরে এসে অনাহুত কোনো অতিথির চিহ্ন কোথাও দেখলাম না। জাহাজ থেকে আনা পালের কাপড় দিয়ে ছোট একটা তাঁবু তৈরি করব বলে ভাবলাম।
আশপাশের গাছ থেকে খুঁটির মতো কয়েকটা ডাল কেটে এনে অল্প সময়ের মধ্যে চলনসই একটা তাঁবু খাড়া করে ফেললাম। রোদ বা বৃষ্টিতে নষ্ট হওয়ার মতো প্রতিটি জিনিস ঢুকালাম তাঁবুর ভেতর। ইতিমধ্যে রাত হয়ে গেছে। সামান্য কিছু মুখে দিয়ে মাটিতে একটা বিছানা পেতে পিস্তল দুটো মাথার কাছে একটা বন্দুকের পাশে নিয়ে শুলাম। একটু পরেই ঘুম নেমে এলো চোখে। দ্বীপে ওঠার পর এই প্রথম বিছানায় ঘুমালাম। নিশ্ছিদ্র ঘুমে কেটে গেল রাত। কয়েকদিনের মধ্যে যথেষ্ট জিনিসপত্র সংগ্রহ করতে পারলাম। একজন মানুষের যা দরকার তার চেয়ে অনেক বেশি। তবু সন্তুষ্ট হতে পারলাম না। ঠিক করলাম, জাহাজটা যখন সামনেই রয়েছে, তাতে ওতে যা যা আছে সব আমি তীরে নিয়ে আসব। কখন কোন জিনিসটা কাজে লাগবে কেউ বলতে পারে না। সুতরাং প্রতিদিন ভাটার সময় পানি নেমে গেলে জাহাজে গিয়ে কিছু না কিছু জিনিস নিয়ে আসতে লাগলাম। তীরে উঠার পর 13 দিন কেটে গেছে। এর ভেতর 11 বার আমি জাহাজে গিয়ে জিনিসপত্র এনেছি। আবহাওয়া যদি শান্ত থাকত, তাহলে হয়তো পুরো জাহাজটাই টুকরো টুকরো করে খুলে নিয়ে আসতে পারতাম। 12 বারের বার রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় খেয়াল করলাম বাতাসের বেগ বাড়তে শুরু করেছে। দমলাম না আমি। ভাটার সময় ঠিকই জাহাজে গিয়ে চড়লাম। জানি তেমন মূল্যবান বা দরকারি কিছু আর অবশিষ্ট নেই। তবু খোঁজাখুঁজি করলাম অনেকক্ষণ। বন্ধ একটা দেরাজে আবিষ্কার করলাম দুটো খুর, একজোড়া বড় কাঁচি, ডজনখানেক ভালো ছুরি আর কাঁটা। আর একটা দেরাজে পেলাম প্রায় 36 পাউন্ডের সমান ইউরোপীয় এবং ব্রাজিলিয়ান মুদ্রা, কিছু সোনা আর কিছু রূপা। টাকাগুলো দেখে হাসি এসে গেল আমার। জোরে জোরে বললাম, আমার কি কাজে আসবে তোমরা? আমার কাছে তোমাদের চেয়ে ছুরিগুলোই বেশি দামি। এখানেই থেকো আর পানির তলেই যাও, কিচ্ছু যায় আসে না আমার। তবু দ্বিতীয়বার ভাবলাম ব্যাপারটা, এবং টাকাগুলো সহ জিনিসপত্রগুলো এক টুকরো কাপড়ে জড়িয়ে ছোট্ট একটা পোটলা বানিয়ে ফেললাম। আরেকটা ভেলা তৈরি করার কথা ভাবছি, এমন সময় চোখে গেল আকাশের দিকে। মেঘ জমতে শুরু করেছে। বাতাসের বেগও বেড়েছে একটু। 15 মিনিটের ভেতর তীরের দিক থেকে ঝড় বইতে শুরু করল। আকাশের চেহারা দেখার সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়েছিলাম। ঝড় উঠতে সাঁতার কাটা দুঃসাধ্য হয়ে উঠল। একে বড় বড় ঢেউয়ের ধাক্কা, তার উপরে হাতে একটা বোঝা। বাতাসের বেগ বেড়েই চলেছে। ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে আমার অবস্থা। পোটলাটা ফেলে দেব কিনা ভাবছি, এমন সময় পা ঠেকল মাটিতে। ঝোড়ো বাতাস ঠেলে অনেক কষ্টে তীরে উঠলাম। ছোট্ট তাঁবুটার ভেতর আমার সব সম্পদের মাঝে বসে নিজেকে বেশ নিরাপদ মনে হল। প্রচণ্ড ঝড় বইল সারা রাত। সকালে উঠে যখন সমুদ্রের দিকে তাকালাম, জাহাজের কোনো চিহ্নও খুঁজে পেলাম না। ওতে আর কিছুই প্রায় ছিল না। সবে নিয়ে আসতে পেরেছি ভেবে বেশ তৃপ্তি পেলাম মনে মনে। দ্বীপে বুনো মানুষ বা জীবজন্তু আছে কিনা সেই সম্পর্কে এখনো কিছু জানি না। এবার নিজের নিরাপত্তার দিকে মন দিতে হবে। একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে লাগলাম। আমার এখানকার আস্তানা সমুদ্রের খুব কাছাকাছি। তাছাড়া খাওয়ার মতো পানির উৎসও নেই আশেপাশে। সামান্য খোঁজাখুঁজি করতেই নতুন আস্তানা বানানোর মতো একটা চলনসই জায়গা পাওয়া গেল। এক পাহাড়ের পাশে ছোট্ট এক টুকরো সমতল ভূমি। পাহাড়ের পাশটায় এখানে খাড়া হয়ে উঠে গেছে ঘরের দেয়ালের মতো। খাওয়ার পানির উৎস আছে কাছাকাছি। সবচেয়ে বড় কথা, সমুদ্রের একটা অংশ পরিষ্কার দেখা যায় এখান থেকে। আমার চোখ এড়িয়ে কোনো জাহাজই যেতে পারবে না ওদিক দিয়ে। পাহাড়ের গায়ে মোটামুটি বড় একটা গর্ত, অনেকটা গুহামুখের মতো, তবে পুরোপুরি গুহা নয়। এই গর্তটার সামনে সমান মাটিতে তাঁবু খাটাবো বলে ঠিক করলাম। চওড়ায় 100 গজের বেশি হবে না জায়গাটা, লম্বায় প্রায় দ্বিগুণ। সুন্দর সবুজ ঘাসে ছাওয়া। পাহাড়টার উত্তর উত্তর পশ্চিম দিকে বলে দিনের বেশিরভাগ সময়ে ছায়া থাকে এখানে। তাঁবু খাটানোর আগে গর্তটার মাঝামাঝি জায়গাটাকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত আঁকলাম। ব্যাসার্ধ নিলাম 10 গজ।
ফলে অর্ধবৃত্তটা শুরু এবং শেষের মাঝখানটার দূরত্ব হল 20 গজ। অর্ধবৃত্ত বরাবর 2 সারি শক্ত খুঁটি গাড়লাম, মাটি থেকে 5.5 ফুট উঁচু খুঁটিগুলো। 6 ইঞ্চি ফাঁক থাকলো সারি দুটোর মাঝে। গাড়বার আগে সুচুলো করলাম আগাগুলো, তারপর জাহাজ থেকে আনা মোটা রশি বেড়ার মতো করে বেঁধে দিলাম সেগুলোর সাথে। যথেষ্ট মজবুত হলো বেড়াটা। কোনো মানুষ বা জন্তু এই বেড়া ভেঙে ভেতরে ঢুকতে পারবে বলে মনে হয় না। কাজটা করতে অনেকখানি সময় আর শ্রম ব্যয় করতে হলো। বিশেষ করে খুঁটিগুলো মাপ মতো কেটে মাথা সুচলো করে মাটিতে গর্ত করে গাড়তে প্রচণ্ড পরিশ্রম করতে হলো। ঘেরা জায়গার ভেতর ঢুকার জন্য ছোট একটা দরজা রাখলাম। বেড়ার চেয়ে মোটেই কম মজবুত হলো না দরজাটা। আমার ধারণা ছোটখাটো একটা দুর্গের মতো নিরাপদ হয়েছে জায়গাটা। কয়েকদিন পরে অবশ্য বুঝতে পেরেছিলাম নিরাপত্তার জন্য এত পরিশ্রম করার কোনো দরকার ছিল না। দ্বীপটায় বনো মানুষ তো দূরের কথা, হিংস্র কোনো জন্তুও নেই। অপরিসীম পরিশ্রম করে আমার সব সম্পত্তি, খাবার দাবার, গোলা বারুদ এবং মালপত্র এনে ঢুকালাম এই দুর্গে। তারপর তাঁবু খাটিয়ে ফেললাম গর্তটার সামনে। এবারের তাঁবুটা আগেরটার চেয়েও বড় করে বানালাম। বৃষ্টি বা রোদে নষ্ট হওয়ার মতো প্রতিটা জিনিস নিয়ে এলাম তাঁবুর ভেতর। শোয়ার জন্যে বিছানার বদলে জাহাজ থেকে আনা দোলনাটা ব্যবহার করতে লাগলাম। পাহাড়ের গায়ে গর্তটা বড় করতে শুরু করলাম এবার। প্রতিদিন হাড় ভাঙ্গা খাটুনি করে মাটি আর পাথর খসাই সেখান থেকে। তারপর বয়ে নিয়ে গিয়ে ফেলি 2 বেড়ার মাঝখানের ফাঁকে। বেড়াটা আরও মজবুত এবং দুর্গটা আরও নিরাপদ হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে। কয়েকদিনের ভেতর ছোট কামরার আকৃতির একটা গুহা তৈরি হয়ে গেল পাহাড়ের গায়ে। ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করতে লাগলাম গুহাটাকে। প্রচণ্ড পরিশ্রম আর অনেকগুলো দিন ব্যয় করার পর মোটামুটি নিখুঁত একটা চেহারা নিল সব কিছু। এরপর বৃষ্টি নামল একদিন, প্রবল বৃষ্টি, সেই সাথে বজ্রপাত। একটু পরপরেই আকাশ ছিঁড়ে বিদ্যুৎ ঝলসে উঠছে। তাঁবু থেকে সামান্য দূরে প্রবল শব্দে একটা বাজ পড়ল। চমকে উঠলাম আমি, বজ্রপাতের শব্দে নয়, অন্য একটা ব্যাপার মনে করে। পিঁপেগুলো, বারুদ ভর্তি পিঁপেগুলোর উপর যদি বাজ পড়ে তাহলে কি হবে কল্পনা করে শিউরে উঠলাম। কমপক্ষে 240 পাউন্ড বারুদ এক জায়গায় গাদা করে রাখা। বারুদটুকু তো যাবেই, সেই সাথে আমার খাবার দাবার এবং অন্য জিনিসপত্র নষ্ট হবে। আমার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে তখন। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে কাজে লেগে গেলাম। অনেকগুলো ছোট ছোট থলে এবং বাক্স বানালাম। সবটুকু বারুদ ভাগ ভাগ করে থলে আর বাক্সগুলোই ভরলাম। তারপর পাহাড়ের অনেকগুলো খাঁজে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম সেগুলো। একটা খাঁজে একটার বেশি থলে বা বাক্স রাখলাম না। কোনো কোনো খাঁজে বারুদ রেখেছি, তা যেন ভুলে না যাই সেজন্য প্রত্যেকটার খাঁজে চিহ্ন দিয়ে রাখলাম। প্রায় 15 দিন লেগে গেল এই কাজ করতে। কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিনই অন্তত একবার বন্দুক নিয়ে বাইরে যাই আমি। আশা, খাওয়ার মতো কিছু শিকার হয়তো পেয়ে যাব। প্রথম দিন বেরিয়ে আবিষ্কার করলাম ছাগল আছে দ্বীপে। খুশি হয়ে উঠলাম মনে মনে। কিন্তু ছাগলগুলো এত লাজুক আর দ্রুত ছুটতে পারে যে প্রথম কয়েকদিন কাছেই ঘেঁষতে পারলাম না ওদের। হতাশ হলাম না আমি। পরপর কয়েকদিন পর্যবেক্ষণ করে বুঝলাম ছাগলগুলো যখন উপত্যকায় চড়ে বেড়ায় তখন যদি আমি পাহাড়ে থাকি তাহলে আমার খেয়াল ওরা করবে না। কিন্তু উল্টোটা হলেই মুশকিল। আমাকে দেখে ফেলে এবং মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে যায়। তাই এখন আর উপত্যকায় না গিয়ে প্রথমেই পাহাড়ে উঠে পড়ি আর তককে তককে থাকি। প্রথম যে ছাগলটা মারলাম সেটা একটা মাদি। ছোট্ট একটা বাচ্চা ছিল ছাগলটার। মারার আগে বাচ্চাটাকে দেখিনি আমি। পরে যখন দেখলাম তখন সত্যি দুঃখ পেলাম। যতক্ষণ না আমি এসে ধরলাম ততক্ষণ পর্যন্ত ধাড়ি ছাগলটার কাছে দাঁড়িয়ে রইল বাচ্চাটা। ধাড়িটাকে কাঁধে তুলে নিয়ে ফিরে এলাম গুহায়। বাচ্চাটাও এলো পেছন পেছন। পোষ বানানোর আশায় বেড়ার ভেতর নিয়ে এলাম বাচ্চাটাকে। কিন্তু 2 দিন পরেই খেয়াল করলাম কিছু খায় না ওটা। আসলে বাচ্চাটা এত ছোট যে দুধ ছাড়া আর কিছু খেতে শেখেনি এখনো।
শেষ পর্যন্ত ওটাকেও মেরে ফেলতে হলো। এমনিতে মরে যেত, তার চেয়ে আমার খাবারের অভাব মেটাবে। দ্বীপে ওঠার 10-12 দিন পর হঠাৎ আমার খেয়াল হলো সময়ের কোনো হিসাব রাখছি না। এভাবে চললে পরে মুশকিল পড়ে যাব। কোন দিক দিয়ে দিন, মাস, বছর চলে যাবে টের পাব না। কাজের দিন আর প্রার্থনা দিনও আলাদা করতে পারব না। কি করে মুক্তি পাওয়া যায় সমস্যাটার হাত থেকে ভাবতে লাগলাম। বেশি ভাবতে হলো না, পেয়ে গেলাম সমাধান। বড় একটা কাঠের ফলকের উপর ছুরি দিয়ে কেটে কেটে লিখলাম, 1659 সালে 30 সেপ্টেম্বর এখানে আমি তীরে উঠি। প্রথম যেখানে তীরে উঠেছিলাম সেখানে একটা খুঁটি গেড়ে লাগিয়ে দিলাম ফলকটা। এরপর থেকে প্রত্যেক দিন কাঠটার উপর ছুরি দিয়ে একটা করে আঁচড় কাটি। প্রত্যেক সপ্তম দাগটা অন্য দিনগুলোর দ্বিগুণ মাপের দেই এবং মাসের প্রথম দিনটা লম্বা দাগ কেটে চিহ্ন দিয়ে রাখি। এভাবে আমি দিন, মাস, বছরের হিসাব রাখতে লাগলাম। জাহাজ থেকে যেসব জিনিস এনেছি সেগুলোর ভেতর কম দামি কিছু জিনিস আছে। দাম কম হলেও জিনিসগুলোর কম প্রয়োজন নয় মোটেই। যেমন কয়েকটা কলম, কালি, কাগজ, কয়েকটা কম্পাস, কিছু গাণিতিক যন্ত্রপাতি, মানচিত্র, জাহাজ চালানোর কৌশল সম্পর্কিত বই ইত্যাদি। 3টে খুব ভালো বাইবেলও আছে। আর একটা কথা আগে বলিনি, জাহাজে একটা কুকুর এবং 2টো বিড়াল ছিল। প্রথমবার ভেলায় করে নিয়ে এসেছিলাম বিড়াল 2টো, আর কুকুরটা পরদিন সাঁতরে চলে এসেছে আমার কাছে। পরে অনেক দিন পর্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আমার সঙ্গ দিয়েছে কুকুরটা। আমার যা আছে তা তো আছেই। কয়েকদিনের ভেতর বুঝতে পারলাম আরও কয়েকটা জিনিস, যেমন গাইতি, বেলচা, ঝুড়ি এবং সুইসুতো থাকলে কাজ করতে অনেক সুবিধা হতো। এই কয়েকটা সরঞ্জামের অভাবে যা করলে চলতো তার চেয়ে কয়েকগুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে আমাকে। আস্তানাটা ঠিকঠাক মতো তৈরি করতে প্রায় 1 বছর লেগে গেল। ভারী ভারী সব খুঁটি তৈরি করতে গাছ কাটতে হয়েছে, বয়ে আনতে হয়েছে আস্তানা পর্যন্ত। এক এক সময় এমনও হয়েছে একটা খুঁটি কেটে বাড়ি পর্যন্ত আনতে 2 দিন লেগে গেছে। তারপর 3য় দিনে মাটিতে গেড়েছি সেটা। মোটামুটি একটা চেহারা নিয়েছে আমার আস্তানা। এবার জাহাজ থেকে আনা জিনিসপত্রগুলোর দিকে মনোযোগ দেবার ফুরসত পাওয়া গেল। তাঁবুর ভেতরে গুহার কিছু স্তূপ হয়ে আছে মালপত্র। কি কি আছে কি নেই ভালো করে দেখলাম। ওগুলো যখন আনি তখন ভালো করে দেখার অবসর পাইনি। জাহাজ থেকে ভেলায় তুলেছি, তারপর তীরে এনে গাদা করে রেখে দিয়েছি। কোনটা কখন কাজে লাগবে ঠিক নেই, তাই ওরকম গাদা করে রেখে দিলে মুশকিল। জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম। দরকারের সময় প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পেতে দেরি হবে না তাহলে। কিন্তু জিনিসগুলো রাখার মতো জায়গা মাত্র 2টো, তাঁবুটা আর গুহাটা। সাজাতে গিয়ে দেখলাম এ 2টো জায়গায় ধরবে না সব জিনিস। এখন কি তাহলে আরেকটা তাঁবু খাটাবো? পছন্দ হলো না বুদ্ধিটা। তাঁবু জিনিসটা খারাপ না, রোদ এবং বৃষ্টি থেকে মোটামুটি রক্ষা করতে পারে। কিন্তু ঝড়ের সময় তাঁবু নিজেকে রক্ষা করবে না ভেতরের জিনিস বাঁচাবে? সুতরাং গুহাটাকে আরো বড় করব ঠিক করলাম। একটানা 18 দিন পরিশ্রমের পর শেষ হলো কাজটা। যে মাটি আর পাথর বেরোলো সেগুলো বয়ে এনে বেড়ার গোড়ায় ফেললাম। 18 দিন পরে দেখলাম মাটি আর পাথরের বেশ বড় একটা স্তূপ জমে গেছে বেড়ার কাছে। গুহাটা আয়তনে বড় হওয়ায় ওটাকে একই সঙ্গে আমার কাজের ঘর, রান্নাঘর, খাওয়ার ঘর এবং ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করতে পারব। গুহার মাটি খোঁড়ার কাজ শেষ হবার পর মজবুত কয়েকটা খুঁটি দিয়ে ছাদটাকে ঠেকা দিলাম যাতে ধসে না পড়ে। গুহার একপাশে তাক তৈরি করলাম কয়েকটা। যন্ত্রপাতি, পেরেক এবং যাবতীয় লোহার জিনিস সাজিয়ে রাখলাম তাকগুলোর উপর। বন্দুকগুলো ঠেকনা দিয়ে রাখার মতো একটা ব্যবস্থা করলাম। ঝুলিয়ে রাখার মতো জিনিসগুলো ঝুলিয়ে দিলাম। এবার টেবিল চেয়ারের মতো দরকারি কিছু জিনিস তৈরি করব বলে ঠিক করলাম। ওগুলো ছাড়া খুব যে অসুবিধা হচ্ছে তা নয়, তবে ওসব থাকলে জীবনটা অনেক বেশি আরামের হয়ে উঠবে। আরাম করে লিখতে পারবো, খেতে পারবো,
আরও অনেক কিছুই করতে পারব। কাজে লেগে গেলাম। এবার সত্যি সত্যি একটু মাথা খাটাতে হলো। মাপজোক, গণিত, জ্যামিতির দরকার পড়ল। আসলে মানুষ সত্যিকারের প্রয়োজনের সময় অনেক অসাধ্যই সাধন করতে পারে, দুনিয়ার যাবতীয় বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে। কতটুকু প্রয়োজন সেটাই আসল কথা। তা না হলে আমার মতো লোক, যে জীবনে কখনো কোনো যন্ত্রপাতিতে হাত দেয়নি, কি করে এত সব কাজ করছি? কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে শিখে নিচ্ছি সব। টেবিল চেয়ার বানাতে গিয়ে প্রথমেই দরকার পড়ল তক্তা। কোথায় পাব? জাহাজ থেকে যেগুলো এনেছিলাম সেগুলো কাজে লাগিয়ে ফেলেছি। তৈরি করে নেওয়া ছাড়া উপায় নেই। লেগে গেলাম তক্তা তৈরির কাজ করতে। একটা গাছ কেটে গুড়িটাকে ছোট কয়েক টুকরো করলাম। তারপর কুড়াল দিয়ে ছেটে তক্তার আকার করে দিলাম টুকরোগুলো। টেবিল এবং চেয়ার বানানোর মতো পাতলা হওয়ার পর রাদা দিয়ে ছেঁচে সমান করলাম তক্তাগুলো। এই পদ্ধতিতে একটা গাছ থেকে একটার বেশি তক্তা পাচ্ছি না ঠিক, কিন্তু এছাড়া আর কি করতে পারি আমি? শেষ পর্যন্ত তৈরি হয়ে গেল আমার টেবিল চেয়ার। আগের তাকগুলো বানিয়েছিলাম জাহাজ থেকে আনা তক্তা দিয়ে। স্বভাবতই ছোট হয়েছিল ওগুলো। এবার নিজের বানানো তক্তা দিয়ে আরও কয়েকটা বড় বড় তাক তৈরি করলাম। জিনিসপত্র রাখা আরও সহজ হলো এতে। কয়েকদিনের ভেতর রাতের আধার অসহ্য হয়ে উঠল আমার কাছে। সন্ধ্যার আগে যে সব কাজ সেরে নিতে হয় আমার, রাতের খাবারও খেয়ে নিতে হয় সন্ধ্যার আগেই। তারপর চুপচাপ বসে থাকতে হয় অন্ধকারে। দু একটা মোমবাতি যদি থাকতো। খুব বেশি দিন অবশ্য অন্ধকারে থাকতে হলো না। যে ছাগলটা মেরেছিলাম ওটা চর্বি দিয়ে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করে ফেললাম। ছোট্ট একটা মাটির পাত্র তৈরি করে রোদে শুকিয়ে নিলাম। চর্বি গালিয়ে ঢেলে দিলাম তাতে। ন্যাকড়া পিছিয়ে সলতে বানিয়ে নিলাম। এই প্রদীপ মোমবাতির মতো পরিষ্কার আর স্থির আলো না দিলেও কাজ চলে যায় আমার। এবার দৈনিক কাজকর্মের একটা বিবরণ রাখতে শুরু করলাম। কাজের সময় ভাগ করে নিলাম। প্রত্যেকদিন ভোরে উঠে যদি বৃষ্টি না থাকে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ি। 2-3 ঘন্টা ঘুরি। এই সময় শিকারের চেষ্টা করি, অথবা কোনো জাহাজ দেখা যায় কি না তাহলে খেয়াল করি। ফিরে এসে প্রায় 11টা পর্যন্ত কাজ করি। তারপর খেয়ে দিয়ে 12টা থেকে 2টো পর্যন্ত ঘুমাই। ঘুম থেকে উঠে আবার ঘরের কাজ। একদিন সকালে বন্দুক আর কুকুরটাকে সঙ্গে নিয়ে বেরিয়েছি। একটা বন বিড়াল শিকার করলাম এদিন। মাংসটা কোনো কাজে না আসলেও চমৎকার নরম তুলতুলে চামড়া পাওয়া গেল। যে প্রাণীগুলোকে মারছি প্রত্যেকটার চামড়া রেখে দিচ্ছি, কি জানি কখন কি কাজে লাগে। শাবলগুলো দিয়ে গাঁইতির কাজ চালিয়ে নিচ্ছি, কিন্তু বেলচার অভাব পূরণ হয়নি এখনো। কি করা যায় ভাবতে ভাবতে একটা বুদ্ধি এলো মাথায়। কাঠ দিয়ে তো একটা বেলচা বানিয়ে নিতে পারি। কাঠটা অবশ্য খুব মজবুত হতে হবে। পরদিনেই কাঠের খুঁজে বেরোলাম। মনে মনে যা খুঁজছিলাম সেই বিশেষ গাছ পেয়ে গেলাম। প্রচণ্ড শক্ত কাঠ হয় গাছটায়। ব্রাজিলে লোহা গাছ বলে। ভীষণ পরিশ্রম করতে হলো দরকার মতো একটা টুকরো কেটে আনতে। কুড়ালটার প্রায় 12টা বেজে গেল। বেশ কয়েকদিন একটানা পরিশ্রমের পর মোটামুটি একটা বেলচার চেহারা দেয়া গেল কাঠটাকে। হাতলটা ভালোই হলো। ইংল্যান্ডে আমরা যে ধরনের বেলচা ব্যবহার করি অনেকটা সেরকম। একদিন গুহার ভেতর জিনিসপত্র সব নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখছি। এমন সময় হঠাৎই ছোট্ট একটা থলে চোখে পড়ল আমার। দেখেই মনে পড়ল সেই শস্যদানার থলেটা মুরগির খাবার হিসেবে আনা হয়েছিল। থলেটা খুলে দেখলাম ভেতরে খানিকটা তুষকুড়ো ছাড়া আর কিছু নেই। থলেটা হয়তো অন্য কোনো কাজে লাগানো যাবে ভেবে বেড়ার কাছে গিয়ে ঝেড়ে দিলাম তুষটুকু। ডিসেম্বরের 24 এবং 25 তারিখে প্রবল বৃষ্টি হলো। ঝরঝর করে একটানা ঝরেই চলল। একবারের জন্য বাইরে বেরোতে পারলাম না এই দুদিন। 26 তারিখে থামল বৃষ্টি। এমনিতে প্রচণ্ড গরম এখানকার আবহাওয়া। দুদিন বৃষ্টির পর বেশ ঠান্ডা মনে হলো দিনটা। বৃষ্টির ফলে জায়গায় জায়গায় কাদা পানি জমে আছে। ঘর থেকে বেরোলেও বেশি দূর যেতে ইচ্ছে হলো না কাদা ঠেঙ্গিয়ে। পরদিন একটা ছাগল মারলাম।
খোঁড়া করলাম আরেকটা। মরাটাকে কাঁধে করে আর খোঁড়াটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে এলাম বাড়িতে এনে পট্টি বেঁধে দিলাম জ্যান্ত ছাগলটার ভাঙা পায়ে। কয়েকদিন খুব যত্ন নিলাম ওটার। ভাঙা পা জোড়া লেগে ঠিক হয়ে গেল। ইতিমধ্যে আমার সেবা পেয়ে গেছে, একটু একটু করে পোষ মানতে শুরু করেছে ছাগলটা। তাঁবুর সামনে ঘাসে ছাওয়া ছোট্ট আঙ্গিনায় চড়ে বেড়ায়। আরও কিছু ছাগল বা এই জাতীয় প্রাণী পোষ মানানোর কথা ভাবলাম এক সময়। কারণ এখন না হয় বন্দুক আছে, বারুদ আছে, গুলি আছে, আরাম করে শিকার করছি আর খাচ্ছি। বারুদ যেদিন ফুরিয়ে যাবে সেদিন কি হবে? মাসখানেক পর একদিন বেড়ার কাছে তাকিয়ে দেখি কচি সবুজ রঙের কয়েকটা চারা বেরিয়ে এসেছে মাটি ফুঁড়ে। অনেকটা ঘাসের মতো, কিন্তু ঠিক ঘাসও না। ভাবলাম নতুন ধরনের কোনো ঘাস হবে হয়তো। কিন্তু আরও কয়েকদিন পর সত্যি আশ্চর্য হয়ে গেলাম। বেড়ার পাশে চারাগুলো আর কিছু নয়, কচি জবের গাছ, 10-12টা। ভেবে পেলাম না চারাগুলো কোত্থেকে এলো, কি করে গজালো। ঈশ্বর বা ধর্মকর্ম নিয়ে খুব একটা মাথা ঘামাই না, কিন্তু এই মুহূর্তে প্রথম যে কথাটা মনে হলো, ঈশ্বরের দয়া ছাড়া এ হতেই পারে না। শস্য উৎপাদনের মতো আবহাওয়া নয় এই দ্বীপের। এই অবস্থায় বীজে না লাগাতেই গাছ জন্মানোকে ঈশ্বরের দয়া ছাড়া আর কি বলা যায়? আমি ঈশ্বরকে মনে না রাখলেও ঈশ্বর আমার কথা ঠিকই মনে রেখেছেন। চোখ দিয়ে পানি এসে গেল আমার। এ ধরনের আশ্চর্য ঘটনা ঘটেছে বলেই ভাগ্যবান মনে হতে লাগলো নিজেকে। আস্তে আস্তে এগিয়ে গেলাম চারাগুলোর দিকে। জব গাছগুলোর কাছে অন্যরকম কয়েকটা চারা দেখে আরও আশ্চর্য হলাম। চিনতে পারলাম ওগুলো ধানের চারা। নিশ্চয় দ্বীপে এসব গাছ আরও আছে ভাবলাম আমি। দ্বীপের যেখানে যেখানে আমি গেছি প্রত্যেকটা জায়গা খুঁজে দেখলাম। প্রতিটা কোণায়, প্রতিটি পাথরের নিচে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আর একটা চারাও দেখলাম না, না জবের না ধানের। অবশেষে মনে পড়ল মুরগির খাবারের একটা থলে আমি ঝেড়েছিলাম এই জায়গায়। এতক্ষণে পরিষ্কার হলো রহস্যটা। অত্যন্ত সতর্কতার সাথে যত্ন করতে লাগলাম চারাগুলোর। ঠিক করলাম ওখান থেকে উঠিয়ে আবার রোপণ করব চারাগুলো। আশা কোনোদিন হয়তো খেতে পারার মতো পরিমাণ জব বা ধান পাব। কিন্তু 4 বছর আগের একটা দানাও মুখে তুলতে পারিনি আমি। প্রথম বছর যে বীজগুলো লাগিয়েছিলাম ঠিক সময়ে লাগাতে পারিনি বলে নষ্ট হয়ে গিয়েছিল সব। শুকনো মৌসুম শুরু হওয়ার আগে লাগিয়েছিলাম, ফলে একটা বীজ থেকেও চারা বের হয়নি। জানুয়ারির শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত একটানা পরিশ্রম করে আমার আস্তানার চারপাশের দেয়াল দিয়ে ফেললাম। চারপাশে না বলে 3 পাশে বলাই ভালো। পাহাড়টা এক পাশের দেয়াল কাজ করছে, আসলে বেড়াটাকে দেয়ালে পরিণত করলাম। আগেই বলেছি, প্রথমবার গুহা খুঁড়ে বেরোনো মাটি আর পাথর ফেলেছিলাম 2 বেড়ার মাঝের ফাঁকে। এই সময়ে মাটি থেকে প্রায় 1.5 ফুট উঁচু একটা দেয়াল তৈরি করা হয়েছিল। এখন এই দেয়ালটাকেই আরও একটু উঁচু করে বেড়া সমান করে নিলাম। দ্বিতীয়বার গুহা খুঁড়ে যে মাটি এবং পাথর বেরিয়েছিল সেগুলো ব্যবহার করলাম এই কাজে। জব এবং ধান গাছগুলোর পরিচর্যাও করতে লাগলাম ফাঁকে ফাঁকে। কাদা দিয়ে পাথর গেঁথে চললাম একটা একটা করে। ধীরে ধীরে উঁচু হয়ে উঠতে লাগলো দেয়াল। হাড় ভাঙা খাটুনি বলতে যা বোঝায় ঠিক তাই করতে হলো দেয়ালটার জন্য। প্রচণ্ড বৃষ্টির কারণে খাটুনির পরিমাণ বেড়ে গেল অনেক। কোনো কোনো সময় একটানা কয়েকদিন চলল বৃষ্টি। বৃষ্টি থামার পর গিয়ে দেখি পানিতে ধুয়ে গেছে কাদা, ধসে পড়ব করছে দেয়াল। আবার শুরু করতে হলো প্রায় গোড়া থেকে। দেয়াল তোলার ফাঁকে ফাঁকে শিকারের খুঁজে চক্কর দিয়ে যাওয়া বন্ধ করিনি একদিনের জন্যেও। বৃষ্টির দিনগুলো ছাড়া প্রতিদিন নিয়মিত একবার বন থেকে ঘুরে আসি। প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস আবিষ্কার করি। এক জাতের বুনো পায়রা দেখলাম একদিন, গাছে নয় পাহাড়ের ফাঁকে বাসা বানায় ওরা। কয়েকটা বাচ্চা ধরে এলাম, দেখি পোষ মানে কিনা, কিন্তু উঠতে শেখার সঙ্গে সঙ্গে পালালো সবগুলো। এপ্রিলের 14 তারিখে দেয়ালের কাজ শেষ হলো। এবার আর কোনো দরজা রাখিনি দেয়ালে।
ভেতরে ঢোকা বা বাইরে বেরোনোর জন্য মই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। মই বেয়ে দেয়ালের উপরে উঠি, তারপর মইটাকে ভেতরে এনে নেমে নিয়ে আসি সেটা। কখনো কখনো লাফিয়ে নামি। পুরোপুরি নিশ্চিন্ত আমি এখন। দেয়ালের কাজ শেষ হবার পর দিন ভয়ানক এক ঘটনা ঘটল। আরেকটু হলে আমার গত কয়েক মাস হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। আমি নিজেও মরতে বসেছিলাম। সেদিন তাঁবুর পেছনে গুহার ঠিক মুখের সামনে বসে কি যেন করছি। হঠাৎ কেঁপে উঠল পায়ের তলের মাটি। চমকে মুখ তুলে তাকাতেই দেখতে পেলাম গুহার ছাদ থেকে খসে পড়ছে মাটি আর পাথর। ছাদ ঠেকা দিয়ে রেখেছিলাম যে খুঁটিগুলো দিয়ে মরমর করে উঠল তার দুটো। ভেঙে পড়েনি এখনো, তবে খুব একটা বাকিও নেই। কি ব্যাপার, কি ঘটছে? ভয় পেয়ে গেলাম ভীষণ। মাথার উপর কি একটা শব্দ হতেই ঝট করে তাকালাম উপর দিকে। আতঙ্কে চোখ বেরিয়ে আসার দশা। বড় বড় কয়েকটা পাথর আর ঝুড়ো মাটি নেমে আসছে পাহাড়ের চূড়া থেকে। প্রায় অর্ধেক এসে গেছে, আর 2 সেকেন্ডও বোধহয় লাগবে না নিচে এসে পড়তে। লাফিয়ে সরে এলাম এক পাশে। পাথরগুলো আমার গায়ের উপর পড়ল না বটে, তবে ধুলো আর মাটিতে ভরে গেল সারা শরীর। পায়ের নিচের মাটির কাঁপুনি থেমে গেছে ইতিমধ্যে, কিন্তু পাহাড়ের উপর থেকে পাথর আর মাটির চাঙ্গর নেমে আসা থামেনি। জ্যান্ত কবর হয়ে যাওয়ার ভয়ে মইয়ের দিকে দৌড়ালাম তাড়াতাড়ি। পাহাড়ের কাছ থেকে দূরে সরে না গেলে বাঁচতে পারবো না। এখন আর বুঝতে বাকি নেই আমার ভূমিকম্প হচ্ছে। মই বেয়ে দেয়ালের উপরে উঠে লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে। দেয়ালের বাইরে এসে 8 মাইল দূরে আর একটা পাহাড়ের দিকে তাকালাম। পাহাড়টার মাথা থেকে বিশাল একটা পাথর ভয়ানক শব্দে গড়িয়ে নিচে নেমে আসছে। অমন ভয়ানক শব্দ জীবনে কখনো শুনিনি আমি। পাথরটার ঘায়ে আবার থরথর করে কেঁপে উঠল মাটি। সাগরের দিকে তাকিয়ে দেখলাম ভয়ানকভাবে আলোড়িত হচ্ছে পানি। আগে কখনো এ ধরনের ঘটনার মুখোমুখি হইনি। এরকম পরিস্থিতিতে কি করতে হয় না হয় কিছুই জানি না। চরম অসহায় এবং আতঙ্কিত বোধ করতে লাগলাম। কয়েক মিনিট পর দ্বিতীয়বারের মতো কেঁপে উঠল মাটি, এবার আরও জোরে। পাহাড়ের উপর থেকে নেমে আসা পাথরের ঢল একটু কমেছিল, শুরু হলো আবার। স্পষ্ট বুঝতে পারছি এরকম আর কিছুক্ষণ চললে তাঁবু, গুহা, সেই সাথে আমার যাবতীয় জিনিসপত্র চলে যাবে মাটির তলে। আর সত্যি যদি সেরকম কিছু ঘটে তো আমার আর কোনো আশা নেই। এই নির্জন দ্বীপে যন্ত্রপাতি ছাড়া বাঁচব কি করে? তৃতীয়বার কাঁপল মাটি। প্রথমবারের কাঁপনের পর মাত্র 8 মিনিট পেরিয়েছে। এর ভেতর পুরো দ্বীপটার চেহারাই পাল্টে গেছে যেন। কখনো সামনের পাথর গড়িয়ে নেমে আসছে পাথরের পাহাড়ের উপর। কি করব বুঝতে পারছি না। নড়ার শক্তিটাও যেন লুপ্ত হয়ে গেছে আমার। তৃতীয় দফা ভূমিকম্পের পর অনেকটা সময় পেরিয়ে গেছে, আর কাঁপেনি মাটি। তাঁবুর উপর পাথর পড়া বন্ধ হয়েছে। গেছে বোধহয় বিপদটা, কিন্তু ঠিক ভরসা করতে পারছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি শুরু হলো আবার। আরও কিছুক্ষণ পেরিয়ে যাবার পর একটু একটু করে সাহস ফিরে আসতে লাগলো আমার, কিন্তু এখনও দেয়ালের ভেতর ঢোকার সাহস পাচ্ছি না। আবার যদি শুরু হয়, জ্যান্ত কবর হয়ে যাব একেবারে। বসে রইলাম চুপচাপ। বসে থাকতে থাকতেই দেখলাম গাঢ় মেঘে ছেয়ে গেল আকাশ, ভারী হয়ে উঠল বাতাস। বৃষ্টি নামার আগে যেমন হয় সেরকম। একটু পরে বাড়তে শুরু করলো বাতাসের গতি। কিছুক্ষণের ভেতর শুরু হলো ঝড়, বেড়ে চলেছে ক্রমশ। 8 ঘন্টার ভেতর প্রচণ্ড হারিকেনের রূপ নিল। সাগর ছেয়ে গেল নোনা জলের ফেনাময় ঢেউয়ে। বিক্ষুব্ধ ঢেউগুলো এসে আছড়ে পড়তে লাগলো বেলাভূমির উপর। চোখের সামনে দেখতে পেলাম শিকড় শুদ্ধ উপড়ে গেল বড় বড় কয়েকটা গাছ। একটানা 3 ঘন্টা চলল ঝড়, তারপর কমতে লাগলো একটু একটু করে। 2 ঘন্টা পর মোটামুটি থেমে গেল। এবার শুরু হলো বৃষ্টি, মুষলধারে। এখন আর গুহায় না ঢুকে উপায় নেই। এমন প্রবল বর্ষণের ভেতর বাইরে থাকা সম্ভব নয়। আস্তে আস্তে দুরু দুরু বুকে দেয়াল পেরোলাম। বসে রইলাম তাঁবুর ভেতর। কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে যে
মনে হতে লাগলো এই বুঝি ভেঙে পড়ল তাঁবু। অনিচ্ছা সত্ত্বেও গুহার ভেতরে ঢুকলাম এবার। সারা রাত বৃষ্টি হলো। পরদিনও বেশিরভাগ সময় চলল বৃষ্টি। এমন প্রচণ্ড বৃষ্টি সত্যি খুব কম দেখেছি জীবনে। দেয়ালের ভেতরের প্রাঙ্গণটায় 1 হাঁটু পানি দাঁড়িয়ে গেছে। গুহার ভেতরে এখনও ঢুকতে পারিনি পানি বটে, তবে খুব একটা বাকিও নেই। পানি বের করে দেওয়ার জন্য দেয়ালের গোড়ায় এক জায়গায় একটা ছিদ্র করতে হলো। 4 দিন চলে গেছে, ভূমিকম্প হয়নি আর, কিন্তু স্বস্তি পাচ্ছি না তবু। কেবলই মনে হচ্ছে যে কোনো সময় আবার শুরু হতে পারে। কি করা যায় ভাবছি। একটা কথা ঠিক, দ্বীপে যদি প্রায় এরকম ভূমিকম্প হয় তো আর যাই হোক, গুহায় থাকা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে কি করব? অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিলাম ফাঁকা কোনো জায়গায় একটা কুটির বানিয়ে নিতে হবে। হিংস্র প্রাণী বা জঙ্গলি মানুষের হাত থেকে বাঁচার জন্য এই জায়গার মতো সে জায়গায় দেয়াল তুলে ঘিরে নেব। এখানে যদি থাকি তাহলে নির্ঘাত পাথর চাপা পড়ে মরতে হবে একদিন। এইসব ভেবে আপাতত তাঁবুটা যেখানে আছে সেখান থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করলাম। খাড়া পাহাড়টার ঠিক নিচে রয়েছে তাঁবুটা। পরের ভূমিকম্পে পাহাড়ের চূড়াটা ভেঙে পড়তে পারে তাঁবুর উপর। এপ্রিলের 19 এবং 20 এ দুদিন নতুন আস্তানার জন্য জায়গা বাছতে গেলাম। ভূমিকম্পের আশঙ্কায় এমন আতঙ্কিত হয়ে আছি যে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমার। সব সত্ত্বেও গুহাটার দিকে যখন তাকাই মনে হয় এখানে ভালো আছি। সবকিছুই সুন্দর, সাজানো গোছানো। জায়গা বাছার কাজ শেষ হবার পর বুঝতে পারলাম বেশ সময় লাগবে আরেকটা আস্তানা বানাতে। অতদিন খোলা আকাশের নিচে থাকা যাবে না। সুতরাং যতদিন না দেয়াল তুলে কুটির বানানোর কাজ শেষ করতে পারছি ততদিন এখানকার জায়গায় থাকতেই হবে। যাই হোক, আর সময় নষ্ট না করে লেগে গেলাম কাজে। প্রথমেই লাগতে হলো যন্ত্রপাতিগুলো নিয়ে। গত কয়েক মাস একটানা ব্যবহারের দফা দফা হয়ে গেছে সেগুলোর। বেশ কয়েকদিন লেগে গেল ধার দিতে। এর ভেতরে একদিন জাহাজ থেকে আনা খাবারের হিসেব নিতে গিয়ে দেখি সামান্যই অবশিষ্ট আছে। ভারাক্রান্ত হৃদয়ে দৈনিক মাত্র একটা বিস্কিটে নামিয়ে আনলাম বরাদ্দ। 1 মে সকালে সাগরের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলাম। অদ্ভুত দর্শন কি সব পড়ে আছে সৈকতের উপর। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখলাম ছোট একটা পিপে আর আমাদের ধ্বংস হয়ে যাওয়া জাহাজের 2-3টে ভাঙ্গাচোরা টুকরো। এক পাশে তাকিয়ে দেখি ভাঙ্গা জাহাজটা আবার এসে পড়েছে উপকূলের কাছে। দেখলেই বোঝা যায় ভেসে নেই ওটা। সম্ভবত এখন ভাটা বলে দেখা যাচ্ছে। জোয়ারের সময় আবার তলিয়ে যাবে পানির নিচে। কি করে আবার তীরের এত কাছে চলে এলো ওটা? কিছুক্ষণ ভাবলাম, কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। মনে হয় ভূমিকম্প এবং সেই প্রবল হারিকেনেই আবার উপকূলের দিকে তাড়িয়ে এনেছে ডুবে যাওয়া জাহাজটাকে। পিপেটা গড়িয়ে ডাঙ্গার আরও কিছুটা উপরে নিয়ে এলাম। তারপর চললাম জাহাজটার ধ্বংসাবশেষের দিকে। এখন ভাটা চলছে, তাই সহজে পৌঁছে গেলাম ওটার কাছে। জাহাজে উঠে দেখলাম ফোকাল স্টার প্রায় পুরোটাই বালির তলে। পেছনটা টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে, আলগাভাবে ছড়িয়ে আছে টুকরোগুলো। একবার মনে হলো দ্বীপে যখন ভূমিকম্পের ভয় তখন এখানে এসে উঠি। সঙ্গে সঙ্গে অবশ্য বাতিল করে দিতে হলো বুদ্ধিটা, কারণ দ্বীপে যেমন ভূমিকম্পের ভয় এখানে তেমন ঝড়ের ভয়। তাছাড়া জোয়ারের সময় এটা সামান্য অংশই পানির উপরে থাকবে। শেষে ঠিক করলাম জাহাজের ভাঙ্গাচোরা অংশগুলো খুলে খুলে তীরে নিয়ে যাব। শুরু করে দিলাম কাজ। প্রত্যেক দিন ভাটা লাগার সঙ্গে সঙ্গে রওনা হয়ে যাই। জোয়ার আসার আগে আগে ফিরে আসি। একটু একটু করে ডাঙ্গায় এনে তুলতে লাগলাম জাহাজটার কাঠ, লোহা এবং অন্যান্য জিনিস। এর ভেতর একদিন সমুদ্রের তীরে বিরাট এক কচ্ছপ দেখলাম। দ্বীপে ওঠার পর এই প্রথম। আশ্চর্য হয়ে গেলাম কচ্ছপটার আকার আকৃতি দেখে। অনেক কষ্ট করে বয়ে নিয়ে এলাম বাড়ি পর্যন্ত। পরের দিনটা পুরো ব্যয় করতে হলো রান্নার কাজে। কচ্ছপটার পেটে 7টা ডিম পেলাম। খালি ছাগল আর পাখির মাংস খেয়ে পচে গেছে মুখ।
অত্যন্ত তৃপ্তির সাথে স্বাদ বদলানো গেল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ড্যানিয়েল ডেফোর লেখা গল্প রবিনসন ক্রুসো এর দ্বিতীয় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।